স্কুল লাইফে যারা লেখাপড়া বাদ দিয়ে নিজের প্রেমিকার পেছনে টোটো করে বেরিয়েছেন, আমাদের এই সিরিজটা মূলত তাদের জন্যই। আর যারা বর্তমানে স্কুল অথবা কলেজ লাইফটা পার করছো, হয়তো অনেকের গল্পের সাথে আমাদের এই গল্পটা মিলে যাবে। বলছিলাম হরি আর মিয়ার একটা চমৎকার দুষ্টু মিষ্টি প্রেমের গল্প, যার শুরুটা হয়েছিল তাদের কলেজ লাইফ থেকে। আর আমরা আমাদের সিরিয়াল অনুযায়ী 6 নাম্বার পার্টে আছি। তাই নতুনদের বলছি, এই যে উপরে আই কার্ডে একটা প্লেলিস্ট ভেসে উঠেছে, সেটাই ক্লিক করো আর 1 নাম্বার থেকে দেখা শুরু করো। আজকের ঘটনা শুরু হয় পরের সপ্তাহ থেকে। সাকুরা একদম আগে ভাগে তৈরি। সে মনে মনে ঠিক করলো আজ স্কুল শেষ হওয়া মাত্রই দৌড়ে দোকানে যাব আর মাঙ্গা বুকটা নিয়ে আসবো। যেমন ভাবা তেমন কাজ। সে হন্তদন্ত হয়ে দোকানে পৌঁছালো, কিন্তু মাঙ্গা সেকশনে গিয়ে দেখলো পুরো তাক ফাঁকা। দোকানিকে জিজ্ঞাসা করতেই সে কাচুমাচু হয়ে বলল, সরি ম্যাম, এইমাত্র শেষ কাস্টমারটা লাস্ট কপি নিয়ে গেল। সিরিজটা এত পপুলার যে আজ রিলিজ হওয়া মাত্রই সব শেষ। সাকুরার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে কাঁদতে কাঁদতে দোকানের বাইরে এসে এক জায়গায় ধপাস করে বসে পড়লো। ঠিক তখনই সেখানে উদয় হলো ইয়ানাগির। সে সাকুরাকে ওভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, আরে সাকুরা, তুমি এখানে কি করছো একা? সাকুরা তখন লজ্জা পেয়ে নিজের ওটাকু পরিচয়টা লুকানোর চেষ্টা করলো, কারণ জাপানে সাধারণত অনেকেই এই মাঙ্গা বা অ্যানিমের প্রতি গভীর আসক্তিটা লোকচক্ষুর সামনে আনতে চায় না। কিন্তু ইয়ানাগি তাকে অবাক করে দিয়ে বলল, তুমি নিশ্চয়ই ওই শো জো মাঙ্গাটা কিনতে এসেছিলে, তাই না? আসলে আমিই শেষ কাস্টমার ছিলাম যে কপিটা কিনে নিয়ে এসেছে। তোমার আর দোকানের কথা আমি আড়াল থেকে সব শুনেছি। এই নাও বইটা, তুমি রাখো। সাকুরা তো অবাক। ইয়ানাগি জানালো সে নিজেও একজন বিশাল বড় ওটাকু লাভার এবং সে অলরেডি বইটা পড়ে ফেলেছে। সে সাকুরাকে মাঙ্গাটা গিফট করে দিল। সাকুরার চোখে তখন ইয়ানাগিকে একদম স্বপ্নের রাজকুমারীর মতো মনে হচ্ছিল। সে উত্তেজনায় বলেই ফেললো, জানেন ইয়ানাগি, এই মাঙ্গার কোরো চরিত্রটা হুবহু আপনার মতো। কিন্তু ইয়ানাগি এটা শুনে একটু দমে গেল, কারণ ওই চরিত্রের আচরণ ছিল অনেকটা মেয়েলি ধাঁচের। সে ভাবলো, তবে কি সাকুরা আমাকে মেয়েদের মতো মনে করে নাকি? ওদিকে সাকুরা বুঝতে পারলো না কেন ইয়ানাগির মন খারাপ হয়ে গেল। পরদিন স্কুলে তাদের মধ্যে এক নতুন বন্ধুত্বের সূচনা হলো। তারা দুজন মিলে মাঙ্গা নিয়ে আলোচনা করতে যাচ্ছিল, কিন্তু আশেপাশে সবার বাঁকা চাহনি দেখে সাকুরা একটু অস্বস্তিতে পড়লো। সেই ইয়ানাগিকে বলল, দেখুন, আমাদের মধ্যে আলাদাভাবে চলাই ভালো। লোকে আমাদের নিয়ে আজে বাজে কথা বলছে। ইয়ানাগি একটু মন খারাপ করে জিজ্ঞাসা করলো, কেন, আমার সাথে থাকতে কি তোমার ভালো লাগছে না? সাকুরা তাড়াতাড়ি বুঝিয়ে বলল, না না, আপনার মতো একজন পপুলার ছেলের সাথে আমাকে দেখলে লোকে আপনাকে নিয়ে ট্রল করবে। আপনি শুধু আপনার কথা ভেবেই এটা বলছি। ইয়ানাগি তখন গম্ভীর মুখে বলল, রেমি বা প্রেসিডেন্টের সাথে থাকলে তো কেউ কিছু বলে না, তবে আমাকে নিয়ে কেন বলবে? লোকে যা বলে বলুক, আমি তোমাকেই আমার বেস্ট ওটাকু ফ্রেন্ড হিসেবে চাই। আর সাকুরা ইয়ানাগির এই কথা শুনে একদম মুগ্ধ হয়ে গেল। ইয়ানাগি সাধারণত চোখে কম দেখে, তাই সে সবসময় চশমা পরে, কিন্তু আজ সে কন্ট্যাক্ট লেন্স পরেছে। একদম হিরোর মতো স্টাইলে সাকুরার পাশে এসে দাঁড়িয়েছে। পরদিন স্কুলে ইশিকাওয়া একটা মাঙ্গা পড়ছিল, যেখানে নায়ক নায়িকার শরীর অদল বদল হয়ে যায়। এটা পরে সে কল্পনা করতে শুরু করলো, যদি হরি আর মিয়ামুরার শরীর বদলে যেত তাহলে কেমন হতো। সে ভাবলো, মিয়ামুরার শরীরে হরি থাকলে সে হবে প্রচন্ড রাগী, আর হরির শরীরে মিয়ামুরা থাকলে সে হবে একদম শান্ত আর লাজুক। আর এসব আজব চিন্তা করে সে একা একাই হাসতে লাগলো। তরু পাশে এসে ঝাড়ি দিয়ে বলল, কিরে, তুই পাগল হয়ে গেলি নাকি? একা একা হাসছিস কেন? দৃশ্য পরিবর্তন হয়। স্কুল বিল্ডিং এর ওপর থেকে হঠাৎ একটা স্কার্ফ নিচে পড়ে যায়। মিয়ামুরা পাশ দিয়ে যাওয়ার সময় স্কার্ফটা কুড়িয়ে নিল। সে দেখলো এটি তার পাশের বাড়ির সেই মেয়েটার স্কার্ফ। মেয়েটা সেখানে একা মন খারাপ করে দাঁড়িয়েছিল। মিয়ামুরা বুঝতে পারলো মেয়েটার কোনো বন্ধু নেই এবং স্কুলের কিছু মেয়ে তাকে সবসময় বুলিং করে, ঠিক যেমনটা মিয়ামুরার সাথেও ছোটবেলা হতো। মেয়েটা করুণ স্বরে বলল, আরে ওটা আমার স্কার্ফ, বুলিং হওয়াটা আমার রোজগার ব্যাপার, এটা নিয়ে মাথা ঘামিও না। কিন্তু মিয়ামুরা তো আর আগের মতো চুপ থাকার ছেলে নয়। সে ওই বুলিং করা মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে কড়া গলায় বলল, তোমরা এখান থেকে যাও তো। ওই মেয়েরা রেগে গিয়ে বলল, আপনি সিনিয়র হয়ে আমাদের সাথে এভাবে কথা বলছেন কেন? কিন্তু মিয়ামুরা তাদের পাত্তা না দিয়ে স্কার্ফটা নিয়ে মেয়েটার পাশে গিয়ে দাঁড়ালো। সে মেয়েটাকে সাহস দিয়ে বলল, অন্যদের কথায় কান দিও না, তুমি একা নও। মিয়ামুরা স্কার্ফটা ফিরিয়ে দিয়ে যখন মেয়েটাকে বোঝানোর চেষ্টা করছিল যে অন্যের কথায় কান না দিয়ে সবার সাথে কথা বলা উচিত, তখন মেয়েটা একটু অভিমান করেই বলল, আমার কি দোষ? আমি তো কথা বলতেই চাই, কিন্তু কেউ আমার সাথে কথাই বলে না, সবাই আমাকে এড়িয়ে চলে। মিয়ামুরা তখন নিজের ফেলে আসা দিনগুলোর কথা ভেবে দীর্ঘশ্বাস ফেললো। সে মেয়েটার মাথায় হাত রেখে অভয় দিয়ে বলল, চিন্তা করো না, দেখবে একদিন ঠিক তোমার মনের মতো কিছু বন্ধু আসবে যারা তোমাকে বিশ্বাস করবে আর ভালোবাসবে। তবে সাবধান, আমার হরিকে কিন্তু আমি কাউকে দেব না। এই কথা শুনে মেয়েটা হেসে ফেললো। মেয়েটা তখন নিজের একা থাকার দিনগুলোর কথা ভাবতে লাগলো। স্কুলে তার সহপাঠীরা তার সাথে খুবই রুক্ষ আচরণ করলেও সিনিয়রেরা কিন্তু তাকে বেশ পছন্দ করে। সিনিয়রদের সাথে সে খুবই শান্তিতে আর হাসি মুখে কথা বলতে পারে, কিন্তু নিজের ক্লাসের বন্ধুদের সামনে গেলেই সবাই যেন মুখ ঘুরিয়ে নেয়। একদিন আর্ট ক্লাবে নতুন মেম্বার নেওয়ার জন্য একটা পোস্ট
পোস্টার রেডি করা হলো। কিন্তু সমস্যা হলো স্কুলের মেইন বুলেটিন বোর্ডে সেই পোস্টার লাগানোর অনুমতি ছিল শুধু থার্ড ইয়ারের স্টুডেন্টদের। মেয়েটা আড়াল থেকে সব শুনে মনে মনে একটা প্ল্যান করলো। সে ভাবলো কাউকে না জানিয়ে আমি নিজেই পোস্টারটা মেন বোর্ডে লাগিয়ে দেবো। সে যখন চুপি চুপি পোস্টারটা লাগাতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে প্রেসিডেন্ট সেনগোকু হাজির। সেনগোকু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? মেয়েটি কাচুমাচু হয়ে বলল, আমাদের ক্লাবের জন্য এই পোস্টারটা মেন বোর্ডে লাগাতে চাইছি যাতে সবাই দেখতে পায়। সেনগোকু হেসে বলল, আরে থার্ড ইয়ার ছাড়া যে লাগানো যাবে না এমন কোনো নিয়ম তো আমি বানাইনি, চলো আমরা তোমাকে সাহায্য করি। রুমি তখন মজার এক বুদ্ধি দিল। সে বলল, সেনগোকু তুমি ওকে তোমার কাঁধে তুলে নাও, তাহলে ও সহজেই ওপরের দিকে পোস্টারটা আটকাতে পারবে। সেনগোকু বেচারা আর কি করে, সে মেয়েটাকে নিজের কাঁধে তুলে নিল। রুমি তখন পেছন থেকে ডিরেকশন দিচ্ছিল, আর একটু বায়ে যাও, হ্যাঁ এবার ঠিক আছে। পোস্টার লাগানো শেষ হলে সেনগোকু তাকে নামিয়ে দিল। মেয়েটা আবেগে আপ্লুত হয়ে তাকে ধন্যবাদ জানালো। সেনগোকু তাকে সাহস দিয়ে বলল, বিপদের সময় বন্ধুরাই পাশে দাঁড়াবে, দেখবে খুব শীঘ্রই তুমি ভালো কিছু বন্ধু পেয়ে যাবে। পরদিন ক্লাসে সবাই যখন দেখলো যে মেন বোর্ডে আর্ট ক্লাবের পোস্টার জল করছে, তখন তারা অবাক হয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করলো, কিরে তুই কি সত্যি এই কাজটা করেছিস, কেন করলি? মেয়েটা এবার মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, হ্যাঁ আমিই করেছি। তোমরা তো সবসময় বলো ক্লাবে কোনো নতুন মেম্বার আসে না, তাই আমি ভাবলাম মেন বোর্ডে পোস্টারটা থাকলে হয়তো বা কারো চোখে পড়বে, ক্লাবের ভালোর জন্যই আমি এটা করেছি। মেয়েটার এই দৃঢ়তা দেখে ক্লাসের সবাই চুপ হয়ে গেল। মেয়েটার ক্লাসের বন্ধুরা যখন দেখলো সে সাহস করে সবার সামনে কথা বলছে এবং ক্লাবের জন্য এত খাটছে, তখন তাদেরও ভুল ভাঙলো। তারা এসে বলল, আরে আমরা তো ভেবেছিলাম তুই বোধহয় আমাদের সাথে কথা বলতেই চাস না, কিন্তু তুই তো অনেক বড় একটা হেল্প করলি, থ্যাঙ্কস রে। মেয়েটার মুখে তখন হাসি ফুটে উঠল। সে বুঝতে পারলো এভাবেই বোধহয় বন্ধুত্বের শুরু হয়। শেষমেশ তারা সবাই বেশ ভালো বন্ধু হয়ে গেল। অন্যদিকে স্কুলের বারান্দায় তরু আর ইয়ানাগি নিচু হয়ে কি যেন খুঁজছে। আসলে ইয়ানাগি তার কন্ট্যাক্ট লেন্স দুটো ভুল করে ফেলে দিয়েছে। এখন সমস্যা হলো ইয়ানাগি তো চশমা বা লেন্স ছাড়া চোখে কিচ্ছুই দেখতে পায় না। সে উপরের দিকে তাকিয়ে আছে আর তরু বেচারা হাঁটু গেড়ে বসে মেঝেতে লেন্স খুঁজছে। দূর থেকে সেনগোকু আসছিল, সে দেখলো তরু যেন ইয়ানাগির সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাচ্ছে। সে অবাক হয়ে ভাবলো তরু কেন ইয়ানাগির কাছে মাপ চাইছে, আর ইয়ানাগি ওর দিকে এভাবে রাগি চোখে তাকিয়ে আছে কেন? আসলে চোখে কম দেখার কারণে ইয়ানাগি উকি দিচ্ছিল, একদম চোখ ছোট ছোট করে, একদম চেহারা রাগির মতন মনে হচ্ছিল তাকে, এভাবে সে দেখার চেষ্টা করছিল। সেনগোকু তো ভয়েই অস্থির। সে ভাবলো ইয়ানাগি বোধহয় তরুকে আজকে শেষ করেই দেবে। ইয়ানাগি তখন অস্পষ্টভাবে সেনগোকুর দিকে তাকালো। সেনগোকু আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা স্টুডেন্ট কাউন্সিলের রুমের দিকে গিয়ে সাকুরার কাছে আছড়ে পড়ল। সে চিৎকার করে বলল, সাকুরা আমাকে বাঁচাও, ইয়ানাগিকে আজ অন্যরকম লাগছে, ও আমাকে শেষ করে দেবে। আর সাকুরা তো হাবার মতো তাকিয়ে রইল যে এই ছেলেটা বলছে কি। ওদিকে লেন্স খুঁজে পাওয়ার পর তরু জিজ্ঞাসা করলো, কিরে কেউ কি আমাদের পাশ দিয়ে গেল? ইয়ানাগি ঝাপসা চোখে বলল, জানি না রে, কোনো একটা ছায়া বা ঝাপসা অবয়ব যেন চলে গেল। পরদিন হরি আর মিয়ামুরা বসে গল্প করছিল। হরিকে খুব মন মরা লাগছিল। মিয়ামুরা জিজ্ঞাসা করলো, কি হয়েছে হরি, তুমি আজ এত মন খারাপ করে বসে আছো কেন? হরি দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে ইয়ানাগিকে আজকাল ক্লাসে দেখাই যায় না, ও নাকি রোজই দেরি করে আসছে। মিয়ামুরা তখন বলল, হ্যাঁ দেরি করে আসে, কিন্তু আবার স্কুল শেষ হতে না হতেই সবার আগে চম্পট দেয়। ঠিক তখনই ইয়ানাগিকে পাশ দিয়ে চলে যেতে দেখে মিয়ামুরা হাত নেড়ে বলল, বাই বাই ইয়ানাগি, সাবধানে যেও। এটা দেখেই হরির পজিটিভ মন জেগে উঠল। সে মুখ বাঁকিয়ে বলল, শোনো মিয়ামুরা, তুমি মেয়েদের সাথে কথা বলো ঠিক আছে, কিন্তু ওই ইয়ানাগির সাথে এত খাতির করো না তো, তুমিও দেখতে সুন্দর, ও কিন্তু সুন্দর, লোকে তোমাদের দুজনকে তো গে বলবে। মিয়ামুরা তো আকাশ থেকে বলল, এই কি বলে সে কাচুমাচু হয়ে বলল, হরি তোমার কল্পনার ঘোড়া তো দেখি রকেটের থেকেও জোরে ছোটে, এত কিছু কল্পনা করার দরকার নেই। হরি গম্ভীর হয়ে কড়া নির্দেশ দিল, তুমি শুধু আমার সাথেই কথা বলবে, অন্য কোনো ছেলের সাথে এত হাসাহাসি করা চলবে না। তাদের এই খুনসুটির মাঝেই রুমি সেখানে হাজির হলো। সে এক প্যাকেট কুকিজ নিয়ে তাকে জিজ্ঞাসা করলো, তোমরা কি জানো ইয়ানাগি কোথায়? আমি ওর জন্য স্পেশাল কুকিজ নিয়ে এসেছি। হরি জানালো যে ইয়ানাগি এইমাত্র স্কুল থেকে বেরিয়েছে। রুমি তখন প্যাকেটটা হরির দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি না হয় এগুলো খেয়ে নাও। হরি ভয়ে পিছিয়ে গেল। সে ভাবলো রুমির হাতের রান্না, যা এগুলো খেলে নির্ঘাত পেট খারাপ হবে। সে হাত নাড়িয়ে বলল, না না রুমি, আমার পেট একদম ভরা, তুমি এগুলো রাখো। রুমি হেসে দিয়ে বলল, আরে এগুলো আমি বানাইনি, এগুলো সাকুরা বানিয়েছে। সাকুরার নাম শোনা মাত্রই হরির ভোল পাল্টে গেল। সে চট করে প্যাকেটটা নিয়ে বলল, সাকুরা বানিয়েছে, তবে তো অবশ্যই খাবো, ওর হাতের রান্না তো জাস্ট ফাটাফাটি। কিন্তু রুমি প্যাকেটটা সহজে এবার ছাড়লো না। সে বলল, এই তো ধরলাম, আমি বানালে খাবে না আর সাকুরা বানালে অমৃত, তবে এখন আমি দেবই না। কথায় কথায় জানা গেল যে ইয়ানাগি সাধারণত বাসে করে যাতায়াত করে, কিন্তু বর্তমানের এই সময় বাস মাঝে মধ্যেই লেট করে। আর বর্তমানে ধীরে ধীরে শীতের সিজন চলে এসেছে, আর কনকনে শীতে রাতে একা বাসের জন্য দাঁড়িয়ে থাকা যে কত কষ্টের তা সবাই জানে। ইয়ানাগি যখন কাঁপতে কাঁপতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, হঠাৎ পেছন থেকে এক অদ্ভুত শব্দ এলো।
দেখলো রুমি একদম গোয়েন্দার মতো ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। সে গম্ভীর গলায় বলল, আমার নাম রুমি, এজেন্ট রুমি। ইয়ানাগি তো ঠিক তখনই অন্য পাশ থেকে হরিও হিরোইনদের মতো একদম এন্ট্রি নিল। সে বলল, আর আমি হলাম এজেন্ট হরি। ইয়ানাগি কিছুই বুঝতে পারছিল না যে সকালের ভালো মানুষগুলো হুট করে কেন রাতে পাগল হয়ে গেল। আসলে সত্যিটা হলো মিয়ামুরা জানতো ইয়ানাগি বাসের জন্য একা একা দাঁড়িয়ে কষ্ট পাবে। মিয়ামুরা নিজে একসময় প্রচন্ড ইন্ট্রোভার্ট ছিল, সে একাকিত্বের কষ্ট বোঝে, তাই সেই বন্ধুদের নিয়ে এই এজেন্ট নাটকের প্ল্যান করেছে যাতে ইয়ানাগি একা বোধ না করে। ঠিক তখনই মিয়ামুরা গরম কফি নিয়ে হাজির হলো। ইয়ানাগি হাসি মুখে বন্ধুদের দিকে তাকিয়ে বলল, আমি বুঝে গেছি তোমরা শুধুমাত্র আমার একাকিত্ব দূর করতে এই পাগলামি করছো, তাই না? ঠিক সেই মুহূর্তে ইয়ানাগির ফোনে তার বাবার মেসেজ এলো। তিনি তাকে গাড়ি দিয়ে নিতে আসতে চান, কিন্তু ইয়ানাগি মেসেজে লিখে দিল, বাবা আজ তুমি এসো না, আমার বন্ধুরা আমার সাথে আছে। পরদিন স্কুলের টিচার ক্লাসে এসে চরম হুঙ্কার দিলেন। তিনি বললেন, শোনো সবাই, যারা সকালে দেরি করে বা ক্লাসে কামাই দিচ্ছ তাদের কিন্তু খবর আছে। এরপর যদি কেউ দেরি করো তবে আমি বুলেটিন বোর্ডে তার ছবি সহ নোটিশ টাঙিয়ে দেবো। ইয়ানাগির অবস্থা তো শোচনীয়, কারণ সে কোনোদিনও সকালে ক্লাস ঠিকঠাক মতো আসতেই পারে না। স্টুডেন্ট কাউন্সিল রুমেও তখন আড্ডা জমেছে। সবাই সেনগোকুর মেসেজ করার স্টাইল নিয়ে হাসাহাসি করছে। তারা বলছে সেনগোকু এমনভাবে মেসেজ লেখে যেন তার প্রেমিকার কাছে প্রেমের চিঠি পাঠাচ্ছে। ইয়ানাগি তখন এক কোনায় ঝিমোচ্ছিল। মিয়ামুরা জিজ্ঞাসা করলো, কিরে ইয়ানাগি, তুই এত ঘুমাচ্ছিস কেন? ইয়ানাগি চোখ কসলাতে কসলাতে বলল, আরে ভাই, সকালে খুব জলদি ঘুম থেকে উঠেছি তো। তরু অবাক হয়ে বলল, জলদি মানে কয়টার সময়? ইয়ানাগি আমতা করে বলল, কেন 10টায়? সবাই তো হাসতে হাসতে শেষ। তারা বলল, আরে 10টা তো স্কুলের মাঝখান, তুই 10টায় উঠলে ক্লাস করবি কখন? ইয়ানাগি অসহায়ভাবে জানালো যে রাতে তার একদমই ঘুম হয় না। সে কাঁপতে কাঁপতে বলল, আসলে রাতে আমাদের বাড়িতে মনে হয় ভূত আছে, অদ্ভুত সব শব্দ হয়, তাই ভয়ে ঘুম আসে না। ভূতের কথা শোনা মাত্রই মিয়ামুরা আর বাকি বন্ধুদের একদম ভয় পেয়ে গেল। বন্ধুরা মিলে ঠিক করলো ইয়ানাগিকে সকালে জাগানোর দায়িত্ব এখন তাদের। তারা বলল, তুই শুধু ফোনটা ধরবি, বাকিরা আমরা দেখে নেব। কিন্তু ইয়ানাগির অবস্থা তো একদম তথৈবচ। সে চশমা বা লেন্স ছাড়া ঘড়ির অ্যালার্মটাও ঠিক মতো দেখতে পায় না। দেখা গেল সকাল 7টার অ্যালার্মকে সে 1:30 ভেবে আবার আয়েশ করে ঘুমিয়ে পড়লো। বন্ধুরা বারবার ফোন দিচ্ছে আর সে ঘুমের ঘরে ফোন কেটে দিচ্ছে। শেষমেশ যখন 7:30 বাজে তখন তার হুঁশ ফিরল। ইয়ানাগি যখন তাড়াহুড়ো করে স্কুলে পৌঁছালো, তরু তাকে ঝাড়ি দিয়ে বলল, কিরে, আমরা তোকে জাগানোর জন্য এতবার ফোন করলাম আর তুই দিব্যি ফোনটা কেটে ঘুমাচ্ছিলি? ইয়ানাগি তখন মাথা চুলকে সবার কাছে বারবার সরি বলতে লাগলো। আসলে সে কারোর ফোনই ধরেনি, শুধু শেষ ফোনটা বাজলে তবেই তার ঘুম ভেঙেছিল। দুপুরে ইয়ানাগি যখন জুস খাওয়ার জন্য ভেন্ডিং মেশিনের সামনে দাঁড়িয়েছিল, সেনগোকু হঠাৎ করে তার পেছনে এসে দাঁড়ালো। ইয়ানাগি চমকে গিয়ে এক লাফে পিছিয়ে গেল। সেনগোকু অবাক হয়ে বলল, কিরে, তুই আমাকে দেখে এত ভয় পাচ্ছিস কেন? আমি কি দেখতে ভূতের মতো নাকি? ইয়ানাগির এই এড়িয়ে চলা দেখে সেনগোকু একদম ডিপ্রেশনেই চলে গেল। সে স্টুডেন্ট কাউন্সিল রুমে গিয়ে সাকুরার কাছে কান্নাকাটি করতে শুরু করলো। সে বলল, সাকুরা, ইয়ানাগি বোধহয় আমাকে সহ্যই করতে পারে না, ও আমাকে ঘৃণা করে, তাই আমাকে দেখলেই ওভাবে দূরে সরে যায়। তরু তাদের এই অবস্থা দেখে হাসতে হাসতে বলল, তোদের কাণ্ড দেখে মনে হচ্ছে কোনো লাভার্স কমপ্লেক্স চলছে, ঝগড়া হয়েছে নাকি? সেনগোকু খেয়াল করলো ইয়ানাগি সবার সাথেই খুবই স্বাভাবিকভাবে হাসি মুখে কথা বলছে, কিন্তু কেবল তার সামনে এলেই কেন যেন কুকড়ে যাচ্ছে আর ভয়ে কথা বলছে। সে ভাবলো, আমার মুখটা কি আসলেও এত অদ্ভুত? বিকালে সেনগোকু আর তরু যখন এক জায়গায় দাঁড়িয়েছিল, সেনগোকু তার দুঃখের কথা তরুকে বলছিল। তরু তখন তাকে সান্ত্বনা দিয়ে বলল, আরে ভাই, তুই একা নস, আমি ইশিকাওয়ার মতো অদ্ভুত মানুষটাকেও দেখেছি। সেনগোকু জিজ্ঞাসা করলো, ইশিকাওয়া আবার কি করলো? তরু একটা মজার ঘটনা শোনালো। একদিন ইশিকাওয়া হাঁটতে হাঁটতে হুট করে একটা দেওয়ালের সাথে ধাক্কা গেল। ধাক্কা খাওয়ার পর সে দেওয়ালে মাথা ঝুঁকিয়ে দেওয়ালের কাছেই সরি বলতে শুরু করলো। এখানেই শেষ নয়, কিছুক্ষণ পর আবার সে রেগে গিয়ে দেওয়ালকে ধমক দিয়েও বলল, তুই মাঝখানে আসলি কেন? এই কাহিনী শুনে সেনগোকু বুঝলো পাগলামিতে ইশিকাওয়া সবার উপরে। তরু তখন সেনগোকুকে সাহস দিয়ে বলল, যা গিয়ে ইয়ানাগির সাথে স্বাভাবিকভাবে কথা বল। সেনগোকু জানালো সে বারবার চেষ্টা করেছে, কিন্তু ইয়ানাগি তাকে দেখলেই ভয় পায়। তখন তারা দেখলো ইয়ানাগি এক পাশে দাঁড়িয়ে আছে। তরু গিয়ে ইয়ানাগিকে সুরসুরি দিতে শুরু করলো আর ইয়ানাগি খিলখিল করে হেসে একদম সহজ হয়ে গেল। সেনগোকু তখন ভাবলো, যাক, এবার বোধহয় কথা বলবে। সে ভাবলো সেও একবার চেষ্টা করে দেখবে, কিন্তু সেনগোকু তো আর তরুর মতো ক্যাজুয়াল নয়। সে যখন তরুর ওপর সুরসুরি ট্রায়াল দিতে গেল, তরু যন্ত্রণায় চিৎকার করে উঠলো। সে বলল, আরে ভাই, তুই কি আমাকে হ্যারাস করছিস? তোর সুরসুরি দেওয়ার স্টাইল তো একদমই স্বাভাবিক নয়। সেনগোকু তখন হতাশ হয়ে বলল, এই জন্যই তো সবাই আমাকে বড্ড সিরিয়াস মনে করে। ঠিক তখনই মিয়ামুরা সেখানে এলো। ইয়ানাগির সাথে সে খুবই স্বাভাবিকভাবে কথা বলছিল। বন্ধুরা মিলে যখন তাদের এই অদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করছিল, ইয়ানাগি তখন আসল সত্যটা ফাঁস করে দিল। সে বলল, আরে সেনগোকু যে এমন গম্ভীর আর স্ট্রিক্ট, এটাই আমাদের বেশি পছন্দ। ওকে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে তো মেজাজেই ভালো মানায়। ও যদি হুট করে সবার সাথে খুবই ইয়ার্কি মারে তবে তো ওর ব্যক্তিত্ব থাকবে না। ইয়ানাগির এই কথা শুনে বন্ধুরা তো তারা হাসাহাসি করে বলল, কিরে সেনগোকু, তোদের এই কথাবার্তা শুনে তো মনে হচ্ছে কোনো লাভার্স ঝগড়া মেটালাম আমরা। ইয়ানাগিও মুচকি হেসে বলল, তোমরাও না,
আমাকে আর সেনগোকুরকে নিয়ে আজে বাজে কল্পনা করো না তো। এরপর দেখা যায় হরি আর মিয়ামুরার ক্লাসের টিচার ইস্যুদার কাণ্ড। ইস্যুদা স্যার স্টাফ রুমে অঘরে ঘুমাচ্ছিলেন আর পাশের টেবিলে কলিগ তাকে বারবার জাগানোর চেষ্টা করছিলেন, স্যার উঠুন, আপনার ক্লাসের সময় হয়ে গেছে। কিন্তু স্যারের যেন কোনো হুঁশ নেই। সেই সুযোগে ক্লাসের দুষ্টু দুই মেয়ে ইয়াসুদার চুল নিয়ে কারিকুরি শুরু করলো। তারা স্যারের কপালে ঝুলে থাকা চুলগুলো দিয়ে এমন স্টাইল করে দিল যে স্যারকে দেখতে একদম একটা পুতুলের মতো লাগছিল। অবশেষে যখন স্যারের ঘুম ভাঙলো, তিনি ঘড়ির দিকে তাকিয়ে আটকে উঠলেন। তিনি তাড়াতাড়ি উঠে ক্লাসের দিকে দৌড় দিলেন। পথে কলিগরা তাকে কিছু বলতে চাইলেও তিনি পাত্তা দিলেন না। ক্লাসে ঢোকার পর ছাত্রছাত্রীরা তো দেখে সবাই মুখ চেপে হাসছে, কিন্তু সরাসরি কিছু বলতে পারছে না। ইয়াসুদা স্যার বিরক্ত হয়ে বললেন, কিরে তোরা আজ এত শান্ত কেন? সবসময় তো চেঁচামেচি করিস। হরি একবার উঠে কিছু বলতে চেয়েছিল, কিন্তু স্যার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন। মিয়ামুরাও সাহস করে ইশারা করতে চাইল, কিন্তু তাকেও স্যার থামিয়ে দিলেন। ইয়াসুদা স্যার গজ করতে করতে বললেন, তোদের সমস্যা কি রে? কারো মুখ দিয়ে তো কথা বেরোচ্ছে না, এমন উমনামুখ করে বসে আসিস কেন? তিনি বুঝতেই পারছিলেন না যে তার মাথায় ওই মেল স্টাইলের ক্লিপ আর চুলের কারসাজি হলো সবার হাসির কারণ। ঠিক সেই মুহূর্তে ক্লাসের দরজা খুলে ভেতরে ঢুকলো ইশিকাওয়া। সে আজ দেরি করে ঘুম থেকে উঠায় স্কুলে পৌঁছাতে লেট করে ফেলেছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, সরি স্যার, আজ আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু ইশিকাওয়া যখন স্যারের দিকে তাকালো, তার চোখ তো ছানা ভরা। ইশিকাওয়া ক্লাসে ঢুকেই যখন ইয়াসুদা স্যারের ওই অদ্ভুত চুলের স্টাইল দেখলো, সে আর নিজের হাসি চেপে রাখতে পারলো না। আর তাকে হাসতে দেখে পুরো ক্লাসের হাসি সেখানে ফেটে পড়লো। এতক্ষণ সবাই অনেক কষ্টে হাসি চেপে রেখেছিল, কিন্তু এখন সব হাসি একসাথে বেরিয়ে গেল। কিন্তু ইশিকাওয়ার হাসির তোরে সবাই চিৎকার করে বলতে লাগলো, সরি স্যার, এতক্ষণ ধরে অনেক কন্ট্রোল করেছি, কিন্তু আপনার এই মেইলি লুক দেখে আর পারা গেল না। ইয়াসুদা রেগে গিয়ে বললেন, কিরে তোদের সমস্যা কি? তোরা আজ উল্টাপাল্টা আচরণ করছিস কেন? তখন ছাত্ররা তাকে একটা আয়না বাড়িয়ে দিল। আয়নায় নিজের চেহারা দেখে স্যারের তো চক্ষু চরক গাছ। তিনি বুঝতে পারলেন স্টাফ রুমে ঘুমানোর সুযোগ ওই দুষ্টু মেয়েগুলোই হয়তো এই দশা করেছে। এরপর শুরু হলো আরেক মজার কাণ্ড। ল্যাবরেটরির চাবি খুঁজতেই ইয়াসুদা স্যার গেলেন অন্য এক স্যারের কাছে। তাকে জিজ্ঞাসা করা হলো, স্যার চাবিটা কোথায়? তিনি অবাক হয়ে বললেন, চাবি? কোন চাবি? ইয়াসুদা স্যার যখন তার পকেটে হাত দিতে বললেন, দেখা গেল সেই স্যারের পকেট থেকে একের পর এক চাবি বেরোচ্ছে। একটা দুটো নয়, প্রায় 10-15টা চাবি। স্যার নিজেও জানেন না কেন তিনি এত চাবি জমিয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, একটা চাবি নিচে পড়তেই সেই স্যার খুশিতে লাফিয়ে উঠে বললেন, আরে এটা তো আমার বাইকের চাবি, 10 মাস আগে হারিয়ে ফেলেছিলাম, খুঁজে দেওয়ার জন্য অনেক থ্যাঙ্কস। ইয়াসুদা স্যার কপাল চাপড়ে বললেন, আরে ভাই, ওটা আপনার পকেট থেকেই পড়েছে। পেছনে দাঁড়িয়ে টোরু, ইশিকাওয়া আর হরি এই দৃশ্য দেখে হাসাহাসি করছিল। টোরু বলল, স্যার কি পকেটের ম্যাজিক দেখাচ্ছেন নাকি? চাবির তো খনি বেরিয়ে আসছে। এটা দেখে ইয়াসুদা স্যার আবার জেলাস হয়ে গেলেন। তিনি বললেন, আমি এতক্ষণ ক্লাস নিলাম, কেউ আমার সাথে কথা বললি না, আর চাবি দেখে সবাই ওই স্যারের ভক্ত হয়ে গেলি। এটা একদম অন্যায়। কিন্তু কয়েকদিন পর ইশিকাওয়া দেখলো সেই চাবিওয়ালা স্যার যখন বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছেন, তার পকেট থেকে টুপটাপ করে চাবি পড়ছে। ইশিকাওয়া গিয়ে বলল, স্যার আপনার চাবিগুলো সব পড়ে যাচ্ছে তো? স্যার অবাক হয়ে বললেন, সে কি, আমার চাবি তোমার কাছে কেন? ইশিকাওয়া বুঝিয়ে বলল যে তার পকেট ফুটো হয়ে গেছে। স্যার তো বিশ্বাসই করতে চান না। ইশিকাওয়া তখন দয়া পরবশ হয়ে বললেন, স্যার আপনার কোটটা দিন তো, আমি সেলাই করে দিচ্ছি, আমার কাছে সেলাইয়ের কিট আছে। এরপর ইশিকাওয়া স্যারকে একটা নির্জন রুমে নিয়ে গিয়ে কোটটা সেলাই করতে শুরু করলো। রুমে তখন কেবল তারা দুজনেই। ইশিকাওয়া খুব মন দিয়ে সেলাই করছিল, আর স্যার অসহায়ের মতো বসে দেখছেন। স্যার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি সবসময় এভাবেই সেলাই করো? ইশিকাওয়া হাসি মুখে বললেন, আরে না স্যার, আমার চেনা একটা ছেলে আছে যার জন্য আমি মাঝে মধ্যেই সেলাইয়ের কাজ করে দেই। আসলে সে এখানে তরুর কথাই বলছিল। ওদিকে ইয়াসুদা স্যার আর তরু দরজার আড়াল থেকে চুপি চুপি তাদের দেখছিল। ইয়াসুদা স্যার তো রেগে ফেটে পড়লেন। তিনি ফিসফিস করে বললেন, আমি এই স্যারের নামে কমপ্লেন করবই। ক্লাসের কোনো মেয়ে আমার সাথে ঠিকমতো কথা বলে না, আর ইশিকাওয়া ওনার কোট সেলাই করে দিচ্ছেন, এটা সহ্য করা যায় না। তরুও মনে মনে বেশ জেলাস হয়ে যাচ্ছিল। আর মনে পড়লো একদিন সেও ইশিকাওয়াকে কিছু একটা সেলাই করে দিতে বলেছিল, কিন্তু তখন সে পাত্তা দেয়নি। এখন স্যারের জন্য সেলাই করছে দেখে তরু বিড়বিড় করে বলল, এটা তো একদমই অন্যায়, চলেন স্যার আমরা গিয়ে এর প্রতিবাদ করি। দুজনে মিলে সেখানে এক হাসির কাণ্ড শুরু করলো। সেলাই শেষ হলে স্যার কৃতজ্ঞতা জানিয়ে ইশিকাওয়াকে জুস খাওয়াতে চাইলেন, কিন্তু ইশিকাওয়া বিনয়ের সাথে না করে দিল। এরপর সে হঠাৎ বলল, স্যার আপনার হাতটা দেখি তো, আমি হাত দেখে ভাগ্য বলতে পারি। স্যার যেই হাত বাড়ালেন আর ইশিকাওয়া হাতটা ধরতে গেল, দরজার আড়ালে থাকা তরু তো অবাক হয়ে ভাবলো, ইস, হাত ধরে ফেললো নাকি? তরু ধপাস করে দরজার কাছে ধাক্কা খেলো। সেই শব্দ শুনে ইশিকাওয়া চমকে তাকিয়ে দেখলো তরু আর ইয়াসুদা স্যার সেখানে দাঁড়িয়ে আছে। একটু পরে ইশিকাওয়া বের হয়ে এলে তরু তাকে জেরা করতে শুরু করলো। সে জিজ্ঞাসা করলো, তোর ওই হাত দেখার রহস্যটা কি বলতো? ইশিকাওয়া হাসতে হাসতে তরুর হাতটা জাপতে ধরলো। সে কিন্তু আসলে কোনো ভাগ্য গণনা করছিল না, সে শুধু দেখছিল হাতটা কত নরম। সে বলল, তরু তোর হাত তো অনেক সফট, তুই নিশ্চয়ই খুব আরামের কাজ করিস। তরু থতমতো খেয়ে বলল, আরে এটাই কি তোর ভাগ্য দেখার নিয়ম? তুই কি আর কারো হাতে ভাবে ধরেছিস? ইশিকাওয়া আঙুল গুনে বলল, হরি, ওই স্যার আর তুই, ব্যাস এই কজনই। তরু
তরু এটা শুনে একটু স্বস্তি পেল, তার পজিটিভ মনটা তখনও খচখচ করছিল। এরপর দেখা যায় এক মজার দৃশ্য। ব্রেক টাইমে তরু, ইশিকাওয়া আর মিয়ামুরা একটা ঘরে বসে খুব সিরিয়াসলি কিছু একটা নিয়ে আলোচনা করছিল। তারা বলছিল এটা যত বড় হবে ততই ভালো, আর বলছিল আমাদের এটা চোখে দেখতেই হবে, কোনোভাবে মিস করা যাবে না। তাদের এই ডাবল মিনিং কথা শুনে ইয়াসুদা স্যার দরজার আড়াল থেকে ভুল বুঝতে শুরু করলেন। তিনি ভাবলেন এই ছেলেরা আবার কি আজে বাজে কাজ করছে না জানি। তিনি যখন সপাটে দরজা খুলে ভেতরে ঢুকলেন তখন দেখলেন তিনজন মিলে একটা বিশাল বড় কেক নিয়ে বসে আছে। তারা আসলে একটা বড় কেক কিভাবে ভাগ করে খাবে সেটা নিয়ে এতক্ষণ প্ল্যান করছিল। ইয়াসুদা স্যার ভেবেছিলেন ছেলেরা বুঝি কোনো কি দেখছে আজে বাজে ম্যাগাজিন, কিন্তু সামনে আসতো একখানা কেক দেখে তিনি থতমত খেয়ে গেলেন। তিনি অবাক হয়ে বললেন, আরে তোমরা কি কেকের জন্য এত বড় বিল্ড আপ দিচ্ছিলে নাকি? আমি তো অন্য কিছুই ভেবেছিলাম। সেনগোকু নিরীহ মুখে বলল, কেন স্যার, স্কুলে কেক খাওয়া কি অপরাধ? ইয়াসুদা স্যার গম্ভীর হয়ে বললেন, শোনো, কেকের পিস খাওয়া যেতে পারে, কিন্তু আস্ত কেক স্কুলে নিয়ে আসার সেটা সাবার করা একদমই উচিত নয়। এরপর শুরু হলো স্যারের স্পেশাল কাউন্সেলিং। তিনি যখন নীতিবাক্য ঝাড়ছিলেন তখন ইশিকাওয়া আর মিয়ামুরা উল্টো তাকেই খেপাতে শুরু করলেন। তারা বলল, স্যার আপনার যা স্বভাব আপনি তো কোনোদিন বিয়েই করতে পারবেন না। এক কাজ করুন, আপনার বাড়ির ঠিকানা দিন, আমরা গিয়ে বরং আপনাকে উদ্ধার করার চেষ্টা করি। ইয়াসুদা স্যার বিরক্ত হয়ে বললেন, শোনো, তোমরা কি আমাকে ভয় দেখাতে চাইছো নাকি? দেখা গেল কাউন্সেলিং দেওয়ার বদলে এই তিন ছেলেই স্যারকে উল্টা বুঝিয়ে দিল যে তার এবার বিয়ের পিড়িতে বসা উচিত। শেষমেশ স্যার সেই কেকটা ল্যাবের ফ্রিজে রেখে দিলেন, কিন্তু পরে অন্য এক ম্যাম যখন সেই ফ্রিজটা খুললেন তিনি আকাশ থেকে পড়লেন। তিনি ভাবছিলেন কোনো এক্সপেরিমেন্ট ল্যাবের ফ্রিজে আবার আস্ত কেক রাখা হয় নাকি। অল্প সময় পরেই আরেক মজার কাণ্ড ঘটলো। রাত তখন 9টা। সেনগোকু আর হরি স্কুলে পড়তে পড়তে স্টুডেন্ট কাউন্সিল রুমে ঘুমিয়ে পড়েছিল। সেনগোকুর যখন ঘুম ভাঙলো সে দেখলো বাইরের দরজা লক হয়ে গেছে। সে আতঙ্কিত হয়ে ভাবলো আমি একা থাকলেও ঠিক হতো, এই রাক্ষসী হরির সাথে আটকা পড়া মানে তো সাক্ষাৎ জমের মুখোমুখি হওয়া। সেনগোকু ভয় চিৎকার করে উঠলো আর সেই শব্দে হরিরও ঘুম ভেঙে গেল। হরি চোখ রাঙাতে রাঙাতে বলল, কিরে সেনগোকু, রাত 9টা বাজে, তুই এখনো আমার জাগাসনি কেন? 6টার অ্যালার্মটা কে অফ করলো? সেনগোকু থতমত খেয়ে বলল, আরে আমিও তো ঘুমিয়ে পড়েছিলাম, এখন কি হবে? হরি রাগে চোখে তাকাতেই সেনগোকুর আত্মা ঝুঁকিয়ে গেল। সে ভাবলো হরি ওকে আস্ত চিবিয়ে খাবে। হরি যখন বলল কাউকে ফোন করতে, সেনগোকু অসহায়ভাবে জানালো তার ফোনের চার্জ শেষ। হরি তখন নিজের ফোন বের করলো, কিন্তু তার চাহনি ছিল একটু ভূতের মতো। সেনগোকু ভয়ে বিড়বিড় করলো, তোমাকে শুধু ফোন করতে বলেছে, ও ভূতের মতো তাকাচ্ছ কেন? এর চেয়ে আমি একা আটকা থাকলেও ভালো ছিল। অবশেষে টিচার এসে তাদের উদ্ধার করলেন। স্যার বাঁকা হাসি এসে বললেন, দুপুরে তোমার বয়ফ্রেন্ড মিয়ামুরাকে কাউন্সেলিং দিলাম, এখন আবার তোমাকেও দিতে হবে? তোমরা কি রাতে এখানে ঘুমানোর প্ল্যান করেছিলে নাকি অন্য কিছু? হরি মেজাজ গরম করে বলল, ফালতু কথা বলবেন না স্যার, আমার বয়ফ্রেন্ড আছে আর ওরও গার্লফ্রেন্ড আছে, আমরা সির্ফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম এখানে। ইয়াসুদা স্যার যখন হরি আর সেনগোকুকে একা পেয়ে নীতিবাক্য ঝাড়তে শুরু করলেন, হরি কিন্তু এক বিন্দুও দমে যায়নি। সে উল্টো স্যারকে এমন ঝাড়ি দিল যে স্যারের এখন কাউন্সেলিং দরকার। স্যার একটু অদ্ভুত স্বভাবের হলেও আসলে খুব একটা খারাপ মানুষ নন, স্রেফ মজার ছলে মাঝে মাঝে আজে বাজে প্রশ্ন করেন। ঠিক তখনই সেখানে অন্য এক ম্যামের এন্ট্রি হলো। স্যার আমতা আমতা করে বললেন, আরে ম্যাম, এরা এখনো বোধহয় কোনো অঘটন ঘটাচ্ছিল, আমি তাই হাতে নাতে ধরলাম। কিন্তু ওই ম্যাম স্যারের সব কারসাজি ধরে ফেলেন। তিনি শান্ত গলায় হরি আর সেনগোকুকে বললেন, তোমরা এখন বাড়ি যাও, গুড নাইট। এরপর তিনি ইয়াসুদা স্যারকে পাকড়াও করলেন কাউন্সেলিং দেওয়ার জন্য। ইয়াসুদা স্যার অসহায়ভাবে হরির দিকে তাকিয়ে বললেন, হরি বাঁচা আমাকে, আমি তো টিচার, আমাকেই এখন কাউন্সেলিং শুনতে হবে। হরি আর সেনগোকু মুচকে এসে বলল, ভালো মতো এনজয় করেন স্যার। এই বলে তারা চম্পট দিল। পরদিন মিয়ামুরা যখন শুনলো হরি সারা রাত স্কুলে ছিল, সে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো তো? কাল রাতে আসলে কি হয়েছিল? হরি যখন জানালো সে সেনগোকুর সাথে আটকা পড়েছিল, মিয়ামুরা সোজা সেনগোকুর কাছে গিয়ে বলল, কিরে সেনগোকু, তোর কোনো ক্ষতি হয়নি তো? তুই ঠিক আছিস? হরি তো রেগে আগুন। সে বলল, আরে আমি ওর সাথে আটকেছিলাম আর তুই ওকে জিজ্ঞাসা করছিস ও ঠিক আছে কিনা, আমি কি ডাইনি নাকি? সেনগোকু বলে, হ্যাঁ মিয়ামুরা, হরি কাল আমাকে যে দৃষ্টি দিচ্ছিল আমার আত্মা প্রায় উড়ে যাচ্ছিল। ঠিক তখনই ইয়াসুদা স্যার একদম ঋষি মুনির মতো শান্ত হয়ে সেখানে এলেন। তিনি হরিকে বললেন, মা হরি, রাগ করতে নেই, রাগ করলে মানুষের অমঙ্গল হয়। মিয়ামুরা আর সেনগোকু তো অবাক। তারা ভাবলো কাল রাতে ওই ম্যাম আসলে ইয়াসুদা স্যারকে কি এমন কাউন্সেলিং যে দিলেন যে পুরো চরিত্রই বদলে গেল। অবশ্য স্যারের এই সাধুরূপ বেশিক্ষণ টেকেনি, একটু পরে তিনি আবারও সেই পুরনো ফানি রূপে ফিরে এলেন। গল্পের শেষে এক অদ্ভুত চরিত্রের দেখা মিলে। চশমা পরা একটা ছেলে মিয়ামুরাকে দূর থেকে এক দৃষ্টিতে দেখছিল আর আড়াল থেকে ফটো তুলছিল। তরু ভাবলো ছেলেটা নিশ্চয়ই হরির ওপর ক্রাশ খেয়েছে, তাই মিয়ামুরাকে হিংসা করছে, কিন্তু আসলে ঘটনা ছিল উল্টো। ছেলেটা ছিল মিয়ামুরার বিগ ফ্যান বয়। সে মিয়ামুরাকে আক্ষরিক অর্থেই স্টক করছিল। সে জানতো মিয়ামুরা হরর সিনেমা পছন্দ করে, তাই সে মিয়ামুরাকে ইমপ্রেস করার জন্য একগাদা হরর মুভি আর বই নিয়ে হাজির হলো। মিয়ামুরা যখন তার সেই ফ্যান বয়কে জানালো যে হরর সিনেমা তার
খুব একটা পছন্দ নয়। ছেলেটা একদম ভেঙে পড়লো। তাকে ওভাবে মন খারাপ করতে দেখে মিয়ামুরা তখন একটু কাচুমাচু হয়ে বলল, আরে না, মানে একদম যে অপছন্দ তা নয়, অল্প স্বল্প দেখি আর কি, ব্যাস এইটুকুই যথেষ্ট ছিল। ছেলেটা খুশিতে আবার জন্ম নিয়ে উঠল। মিয়ামুরা তো ভাবছে, হায় খোদা, এই ছেলে কি আমার প্রেমে পড়ে গেল নাকি? এর রিয়াকশন তো বড্ড অদ্ভুত। সেদিন সন্ধ্যায় স্কুল শেষে মিয়ামুরা হরির বাড়িতে গেল। সেখানে আড্ডার মাঝে হরি হঠাৎ মিয়ামুরার খুব কাছে এসে তাকে শুকতে শুরু করলো। মিয়ামুরা অবাক হয়ে বলল, কি ব্যাপার হরি, তুমি কি কুকুর হয়ে গেলে নাকি? এভাবে শুকছো কেন? হরি তাকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলল, একদম নড়বি না, আজ তোর শরীর থেকে অন্যরকম গন্ধ আসছে। হরি দাবি করলো মিয়ামুরার গায়ে অন্য কোনো ছেলের পারফিউমের গন্ধ লেগে আছে। সে সন্দেহ করে বসলো যে মিয়ামুরা তাকে ধোকা দিচ্ছে না তো। মিয়ামুরা অসহায় হয়ে বলল, আরে হরি, ওটা একটা ছেলে ছিল, একটা ছেলের সাথে কথা বললে কি ধোকা দেওয়া হয়? হরি গাল ফুলিয়ে বলল, আজকাল সব ছেলেরাই তোর সাথে বেশি কথা বলছে দেখে আমি তোকে বিশ্বাস করি না। মিয়ামুরা তখন উল্টো হরিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমি যদি ধোকা দিই তবে তুমি কি করবে? হরি সোজা উত্তর দিল, আমি তোর মতো চুপি চুপি কিছু করব না, আমি ধোকা দিলে সরাসরি তোর মুখের ওপর বলে দেব। মিয়ামুরা হাসলো, কারণ সে জানে তারা দুজন দুজনকে কতটা ভালোবাসে। তবে হরির এই গন্ধ চেনার ক্ষমতা তাকে ভাবিয়ে তুললো। সে ভাবলো, আসলেও কি আমার গায়ে বিশেষ কোনো গন্ধ আছে আজকে? পরদিন মিয়ামুরা স্কুলে গিয়ে সব বন্ধুদের গায়ে শুকে দেখতে শুরু করলো। তরু আর ইশিকাওয়া তো অবাক। তারা বলল, কিরে মিয়ামুরা, হরির পাগলামি কি তোর ওপরও ভর করলো নাকি? আমাদের ওভাবে শুকছিস কেন? তারা বুঝলো যে হরির পসেসিভ স্বভাবের কারণেই মিয়ামুরা আজ এমন অদ্ভুত ব্যবহার করছে। তারা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই লাভার্সদের পাল্লায় পড়লে জীবনটা তেজপাতা হয়ে যায়। বিকেলে মিয়ামুরা তার পুরনো সেই স্কুল ফ্রেন্ডকে, অর্থাৎ যাকে সে আগে থেকে চিনতো, ডেকে এক জায়গায় বসালো। বন্ধুটা ভাবলো মিয়ামুরা হয়তো তাকে প্লে স্টেশন গেম খেলতে দেবে, কিন্তু মিয়ামুরা গম্ভীর হয়ে বলল, একদম চোখ বন্ধ করে বস, তোর থেকে আমার একটা জিনিস দরকার। বন্ধুটা আতকে উঠে বলল, কি দরকার? আমার কিডনি চুরি করবি নাকি? আমার গার্লফ্রেন্ড আছে ভাই, আমার প্রাণটা নিস না। মিয়ামুরা তাকে ধমক দিয়ে বসিয়ে রাখলো এবং তার গায়ের গন্ধ শুকে মেমোরাইজ করার চেষ্টা করলো। সে বলল, তুই যে একটা প্লে বয়, তোর গন্ধ শুকে আমি এখন সেটা বুঝতে পারছি। বেচারা বন্ধু তো সে কিছুই বুঝতে পারলো না যে মিয়ামুরা কেন তাকে ওভাবে শুকলো আর প্লে বয় বলে গালাগাল দিল। মিয়ামুরা কোনো উত্তর না দিয়েই সেখান থেকে গটগট করে চলে গেল। পরদিন স্কুলে মিয়ামুরা যখন টেবিল টেনিস খেলছিল, দেখা গেল সেই ফ্যান বয়টা, যাকে আমরা ওয়াটার বয় বলতে পারি, প্রতিটি শর্টে মিয়ামুরার ফটো তুলছে। মিয়ামুরা নড়লে ছবি, দাঁড়ালে ছবি, এমনকি ঘাম মুছলেও ছবি। তরু বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, কিরে ভাই, তুই মিয়ামুরার এত ছবি তুলছিস কেন? ছেলেটা উত্তর দিল, আমি মিয়ামুরার মেমোরিগুলো জমাচ্ছি। তরু অবাক হয়ে বলল, আরে ও তো ছেলে। ছেলেটা তখন নির্লিপ্তভাবে বলল, তাতে কি? হরি মেয়ে বলে মিয়ামুরার লাভার হতে পারে, আমি তো ছেলে, তাতে সমস্যা? আমি কি তাকে পছন্দ করতে পারি না? তরু তো শুনেই টাসকি খেয়ে গেল। এ তো ফ্যান বেস ছাড়িয়ে অন্য লেভে চলে যাচ্ছে। এখানেই শেষ নয়, সেই ছেলেটা মিয়ামুরার সাথে কাটানো কয়েক সেকেন্ডের কথোপকথন রেকর্ড করে বারবার রিপ্লাই শুনছিল। তরু ভাবলো, এ তো আস্ত এক সাইকো। ছেলেটা আরো এক ধাপ এগিয়ে বলল, হরি যদি কোনোদিন মিয়ামুরাকে ছেড়ে চলে যায় তবে আমি তো আছি। তরু হতাশ হয়ে ধপাস করে পড়লো। এই ছেলেটার পাগলামি সামলানো তার সাধ্যের বাইরে। আর মিয়ামুরা যখন ওয়াটার বয়কে গেম খেলার জন্য ডাকলো, ছেলেটা এমনভাবে তার দিকে তাকালো যেন তার জীবনের সব থেকে সুখের মুহূর্ত। সে বিড়বিড় করে বলল, এই মুহূর্তে মরে গেলেও নাকি তার কোনো দুঃখ নেই। সন্ধ্যায় হরির বাড়িতে আবার এক নতুন তুল কালাম কাণ্ড। হরি মিয়ামুরার ওপর চিৎকার করে বলল, তোর শরীর থেকে আজও ওই ছেলেটার গন্ধ এত তীব্র কেন আজকে? এমনকি তরুর গন্ধও ঢাকা পড়ে গেছে। তুই ওর সাথে কি করেছিস বল, সত্যি করে বল। সে মিয়ামুরার কলার চেপে ধরলো। মিয়ামুরা গলায় ব্যথা পাচ্ছে, তাই সে বলল, আরে আমি কিছু করিনি। হরি তখন রাগে মিয়ামুরার ওপর পারফিউম স্প্রে করতে যাচ্ছিল। ঠিক তখনই মিয়ামুরা হরিকে শক্ত করে জাপটে ধরলো। হরি একদম জমে গেল। সে ভাবলো মিয়ামুরা হয়তো এবার রোমান্টিক কোনো মুভ করবে বা তাকে কিস করবে, কিন্তু মিয়ামুরা হরিকে শুকতে শুরু করলো। কই, তোমার শরীর থেকে তো অন্য কোনো ছেলে বা মেয়ের গন্ধ আসছে না, তুমি আসলে ওই গন্ধগুলো ধরো কি করে? হরি তো রাগে ফেটে পড়লো। সে বলল, হারামজাদা, তুই শুধু গন্ধ শোকার জন্য আমাকে হাক করলি, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। মিয়ামুরা হেসে বলল, আমি এখন তোর সাথে রোমান্টিক হতে আসিনি রে। হরি তখন আরো খেপে গিয়ে বলল, তাহলে কবে রোমান্টিক হবি? তাদের এই ছোটখাটো মিষ্টি ঝগড়া এভাবেই চলতে থাকলো। আর আমি আমাদের আজকের এপিসোড এখানেই শেষ করলাম। বেশি বড় হয়ে যাচ্ছে, এত বড় ভাই একসাথে সামলাতে পারবো না। পরে আরেকটা এপিসোড আসবে, ওটা লাস্ট এপিসোড। তো কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানাতে পারো। এই যে স্ক্রিনে যদি ভিডিও ভেসে উঠে থাকে তাহলে এটাই তার পরের পার্ট এবং লাস্ট পার্ট। ক্লিক করে দেখা শুরু করতে পারো। আর যদি না এসে থাকে, দুদিন অপেক্ষা করো। দুদিন না, একটু বেশি অপেক্ষা করা লাগতে পারে। আচ্ছা যাক, দুদিনের অপেক্ষা করো, দেখা যাবে। আর যারা প্রথম থেকে দেখতে চাও, ডেসক্রিপশনে এবং কমেন্টে ফুল প্লেলিস্ট দেওয়া আছে, দেখে আসতে পারো।